আসসালামু আলাইকুম এভরিওয়ান। ঈদ স্পেশাল রেসিপিতে আজ তৈরি করে দেখাবো নবাবী মালাই কেক। কেকটা দেখতে যেমন সুন্দর, এর স্বাদটাও অসাধারণ। প্রতিবার ঈদে একই রকম ডেজার্ট তৈরি না করে ডেজার্টের মধ্যে যদি একটু ভিন্নতা আনতে চান তাহলে এই মালাই কেকটি ট্রাই করতে পারেন। নবাবী মালাই কেক তৈরি করার জন্য কেকের বেসটা রেডি করে নিতে হবে। সেই জন্য বাটির উপর একটা চালনি বসিয়ে দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপের হাফ কাপ ময়দা। এবার দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার, 2 টেবিল চামচ গুঁড়ো দুধ, 1/4 চা চামচ দিয়ে দিচ্ছি বেকিং পাউডার, 1/4 চা চামচের একটু কম দিয়ে দিলাম বেকিং সোডা এবং সামান্য একটু লবণ দিয়ে দিলাম। এখন এই সব কিছু একসঙ্গে খুব ভালোভাবে চেলে নিতে হবে। চেলে নেওয়া হয়ে গেছে। এবার এই শুকনো উপকরণগুলো আমি আরও 2 থেকে 3 বার অফ ক্যামেরায় চেলে নিব। তাহলে এই শুকনো উপকরণগুলোর মধ্যে এয়ার ক্রিয়েট হবে, সেই ক্ষেত্রে কেকটা অনেক বেশি ফুলবে এবং স্পঞ্জি হবে। কয়েকবার চেলে নেওয়ার পর সব কিছু একসঙ্গে মিশিয়ে এক সাইডে রেখে দিচ্ছি। এবার একটা বাটির মধ্যে 2টা ডিম ভেঙে নিচ্ছি। ডিমটা অবশ্যই রুম টেম্পারেচারে থাকতে হবে। যদি ফ্রিজে থাকে তাহলে 1 ঘন্টা আগে ডিমটাকে ফ্রিজ থেকে বের করে নর্মাল টেম্পারেচারে নিয়ে আসার পর ব্যবহার করতে হবে। এবার ডিমের সাদা অংশ থেকে কুসুমটা আলাদা করে নিব এবং কুসুমটা আলাদা করার সময় লক্ষ্য রাখতে হবে কুসুমটা যেন ভেঙে না যায় এবং কুসুমের অংশটা সাদা অংশের সঙ্গে মিশে না যায়। এখন এই সাদা অংশটাকে একটু বিট করে নিতে হবে। প্রথমে চিনি দিয়ে দেওয়া যাবে না, তাহলে সাদা অংশটা ফর্মি হতে চাইবে না। তাই কিছুক্ষণ বিট করে নেওয়ার পর যখন সাদা অংশটা একটু ফর্মি হয়ে আসবে তখন চিনি দিয়ে দিতে হবে। এখানে আমি হাফ কাপ চিনি নিয়েছি। চিনিটা একবারে না দিয়ে 2 ধাপে দিব এবং বিট করব। প্রথম ধাপে চিনিটা দেওয়ার পর 40 থেকে 50 সেকেন্ডের মতো বিট করে নিব। তারপর বাকি চিনিটুকু দিয়ে দিব। এখন এই চিনিটা সম্পূর্ণভাবে গলে না যাওয়া পর্যন্ত বিট করে নিতে হবে। বিট করার সময় মাঝে মধ্যে বিটারটা বন্ধ করে একটা স্প্যাচুলার সাহায্যে সাইডের চিনিগুলো মাঝখানে নিয়ে এসে দিবেন, কারণ বিট করার সময় বিটারের কাঁটাটা মাঝখানের অংশটা বেশি বিট করে, যার জন্য চিনিগুলো সাইডে গিয়ে জমা হয়। এবং বিটারটা কিছুক্ষণ বন্ধ রেখে দিবেন, তারপর আবার বিট করবেন। একটানা বিট করলে বিটারটা গরম হয়ে যায়, সেই ক্ষেত্রে বিটারটা নষ্ট হয়ে যেতে পারে। বেশ কিছুক্ষণ সময় ধরে ডিমের ফোমটাকে বিট করে নেওয়ার পর ডিমের ফোমটা কিন্তু রেডি হয়ে গেছে এবং ডিমের ফোমটা পারফেক্টভাবে রেডি হয়েছে কিনা সেটা বোঝার জন্য বিটারের কাঁটা দিয়ে সংখ্যা লিখে নিতে হবে। যদি সংখ্যাটা সঙ্গে সঙ্গে মিশে যায় তাহলে বুঝতে হবে ডিমের ফোমটা এখনও পারফেক্টভাবে রেডি হয়নি, তখন আরও কিছুক্ষণ সময় ধরে বিট করে নিতে হবে। আর যদি সংখ্যাটা লিখে নেওয়ার পর কিছুক্ষণ স্থায়ী থাকে তাহলে বুঝতে হবে ডিমের ফর্মটা পারফেক্টভাবে রেডি হয়ে গেছে। এখন এর মধ্যে যে ডিমের কুসুমটা তুলে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি এবং দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ ভ্যানিলা এসেন্স ব্যবহার করলে ডিমের যে একটা গন্ধ থাকে সেটা চলে যাবে। এখানে আমি 2 টেবিল চামচ রান্নার রেগুলার সয়াবিন তেলও ব্যবহার করেছি, কিন্তু ক্যামেরাটা অফ ছিল সেজন্য এই ফুটেজটা আমার কাছে নেই, আর বিটারটাও আমি চালু করে দিয়েছিলাম। এ পর্যায়ে খুব বেশিক্ষণ সময় ধরে বিট করার প্রয়োজন নেই, শুধুমাত্র মিশিয়ে নিলেই হয়ে যাবে। এখন সেই শুকনো উপকরণগুলো আমি আবারও চেলে দিয়ে দিব। শুকনো উপকরণগুলো দেওয়ার সময় আমি একবারে সবটুকু দিয়ে দিব না, 2 ধাপে দিব এবং মিশিয়ে নিব। এবং ডিমের ফোমের সঙ্গে শুকনো উপকরণগুলো মেশানোর সময় একটু ড্রাই হয়ে যায়, সেই জন্য এখানে আমি 1 টেবিল চামচের মতো লিকুইড দুধ দিয়ে দিচ্ছি এবং আবারও খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মেশানোর সময় যে কোনো একদিক থেকে ঘুরিয়ে ঘুরিয়ে আস্তে আস্তে মিশিয়ে নিতে হবে। তাড়াহুড়া করা যাবে না, তাহলে ডিমের ফর্মটা বসে যাবে, সেই ক্ষেত্রে কিন্তু কেকটা চুপসে যাবে। আমি কিভাবে মিশিয়ে নিচ্ছি সেটা হয়তো আপনারা ভিডিওতে দেখতেই পাচ্ছেন। 2 ধাপে শুকনো উপকরণগুলো মিশিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি 1 টিস্পুন ভিনেগার। এখানে ভিনেগার এবং বেকিং সোডা ব্যবহার করার কারণে কেকটা চুপসে যাবে না। যারা সবগুলো টিপস ফলো করে কেক তৈরি করেন তারপরও কেকটা চুপসে যায়, তারা এই স্টেপটা অবশ্যই ফলো করবেন, তাহলে কেকটা আর চুপসে যাবে না। কেক তৈরি করার সময় শুধুমাত্র বেকিং পাউডার ব্যবহার করলে ভিনেগার ব্যবহারের কোনো প্রয়োজন নেই, কিন্তু বেকিং সোডাটা ব্যবহার করলে অবশ্যই ভিনেগারটা ব্যবহার করতে হবে। যদি ভিনেগার ব্যবহার না করেন তাহলে বেকিং সোডাটা অ্যাক্টিভ হবে না।
এখন আগে থেকে যে কেকের মোল্ডটা আমি রেডি করে রেখেছিলাম তার মধ্যে কেকের এই ব্যাটারটা ঢেলে দিচ্ছি। এবার কাঠি দিয়ে কেকের ব্যাটারের মধ্যে একটু ঘুরিয়ে নিব, তাহলে কেকের ব্যাটারটা মোল্ডের চারি সাইডে সমানভাবে পৌঁছবে। অনেকের কেক বেক করার পর দেখা যায় যে কেকের মাঝখানটায় বেশি ফুলে ওঠে, তারা এইভাবে কাঠি দিয়ে একটু ঘুরিয়ে নেবেন, তাহলে কেকের মাঝখানটা আর ওইভাবে ফুলে উঠবে না। এখন কয়েকবার জুড়ে জুড়ে একটু ট্যাপ করে নিব, তাহলে এয়ার বাবুলগুলো বেরিয়ে যাবে। এখন কেকটাকে বেক করার জন্য চুলায় একটা কড়াই বসে কড়াইয়ের মাঝখানে একটা স্ট্যান্ড দিয়ে দিলাম। এবার ঢাকনাটা লাগিয়ে ঢাকনার যে ছিদ্রটা আছে সেটা বন্ধ করে দিব। 10 মিনিটের জন্য এই কড়াইটাকে প্রিহিট করে নিতে হবে। 10 মিনিট পর ঢাকনাটা খুলে নিচ্ছি। এখন কেকের মোল্ডটা বসে ঢাকনাটা লাগিয়ে দিব। আর এই কেকটাকে বেক করতে হবে চুলার হিট মিডিয়াম টু লোতে রেখে। প্রায় 40 থেকে 45 মিনিট পর কেকটা কিন্তু হয়ে গেছে। আর কেকটা হয়েছে কিনা সেটা দেখার জন্য কেকের মাঝ বরাবর একটা কাঠি ঢুকিয়ে বের করে নিব। যদি কাঠিটা ক্লিন বের হয় তাহলে বুঝতে হবে কেকটা হয়ে গেছে। এবার এই কেকটাকে ঠান্ডা হয়ে যাওয়ার পর কেকের মোল্ড থেকে মোল্ড আউট করে নিলাম। এখন এই কেকটাকে আমি 2 ভাগে ভাগ করে নিব। আর কেকটা কতটা স্পঞ্জি হয়েছে সেটা হয়তো আপনারা দেখতেই পাচ্ছেন। স্পঞ্জের কোনো কিছু যেরকম আমরা হাতের মধ্যে ধরে মুঠো করে নিতে পারি এবং ছেড়ে দিলে সেটা পূর্বের অবস্থায় চলে আসে, কেকটা ঠিক সেই রকমই হয়েছে। এখন এই কেকটা এক পাশে রেখে দিচ্ছি এবং একটা বাটির মধ্যে উঁচু করে 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার নিয়ে নিচ্ছি। পরিমাণ মতো পানি দিয়ে কর্নফ্লাওয়ারটাকে গুলিয়ে নিব। এই কর্নফ্লাওয়ারের মিশ্রণটা পরবর্তীতে আমরা ব্যবহার করব। এবার মালাই তৈরি করার জন্য চুলায় একটা কড়াই বসিয়ে 1/2 লিটার গরুর দুধ দিয়ে দিচ্ছি। এই দুধের মধ্যে আমি কোনো রকম চিনি ব্যবহার করব না, কনডেন্স মিল্ক ব্যবহার করব। আর কনডেন্স মিল্ক যেহেতু মিষ্টি, এই মিষ্টিতেই দুধটা মিষ্টি হয়ে যাবে। যেহেতু কেকটাও মিষ্টি, তাই এখানে আলাদাভাবে চিনি ব্যবহার করার কোনো প্রয়োজন নেই। কনডেন্স মিল্কটা মিশিয়ে নেওয়ার পর যখন দুধের মধ্যে বলক চলে আসবে তখন এর মধ্যে আমি 1 চিমটি স্যাফরন দিয়ে দিব। যদি হাতের কাছে স্যাফরনটা না থাকে সেই ক্ষেত্রে আপনারা ফুড কালারও ব্যবহার করতে পারেন। এখন চুলাটাকে আমি বন্ধ করে দিব। খুব বেশি জাল করে ঘন করে ফেলা যাবে না, তাহলে কেকের মধ্যে মালাইটা খুব ভালোভাবে প্রবেশ করতে পারবে না। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ গুঁড়ো দুধ এবং খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়া হয়ে গেলে মালাইটা ঢেলে নিচ্ছি এবং এই কড়াইয়ের মধ্যে আমি আবারও দুধ দিয়ে দিচ্ছি। এবার কেকের মাঝখানের এই ক্রিমের লেয়ারটাকে মিষ্টি করার জন্য এখানে আমি কনডেন্স মিল্ক ব্যবহার করব। যদি কেউ কনডেন্স মিল্ক ব্যবহার করতে না চান সেই ক্ষেত্রে চিনিও ব্যবহার করতে পারেন। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ গুঁড়ো দুধ। এই ক্রিমটা যেহেতু আমরা কর্নফ্লাওয়ার দিয়ে তৈরি করব, আর কর্নফ্লাওয়ারের একটু গন্ধ আছে, সেই গন্ধটা যেন না লাগে সেই জন্য এখানে আমি 1 টেবিল চামচ ভ্যানিলা এসেন্স ব্যবহার করব। দুধের মধ্যে একটু বলক আসার পর আগে থেকে যে কর্নফ্লাওয়ারটা আমরা পানি দিয়ে গুলিয়ে রেখেছিলাম সেই কর্নফ্লাওয়ারের মিশ্রণটা দিয়ে দিব। আর এই কর্নফ্লাওয়ারের মিশ্রণটা দেওয়ার আগে আবারও একটু নেড়েচেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে, কারণ কর্নফ্লাওয়ারটা নিচে তলানি পড়ে থাকে। কর্নফ্লাওয়ারের মিশ্রণটা দেওয়ার সময় নাড়াচাড়া বন্ধ করা যাবে না। কর্নফ্লাওয়ারটা দেওয়ার পরপরই এটা অনেকটাই ঘন হয়ে যাবে। এখন এটাকে কিছুক্ষণ রান্না করে নেওয়ার পর যখন এই রকম কনসিস্টেন্সি চলে আসবে তখন চুলাটা বন্ধ করে দিতে হবে। এই পর্যায়ে এটা একটু পাতলা মনে হলেও ঠান্ডা হয়ে যাওয়ার পর কিন্তু আরও ঘন হয়ে যাবে। এবার মালাই কেকটা তৈরি করার জন্য প্রথমে কেকের একটা লেয়ার দিয়ে দিচ্ছি। যে মালাইটা আমরা রেডি করে রেখেছিলাম সেই মালাইটা দিয়ে দিচ্ছি। এবার উপর থেকে কিছুটা কাঠবাদাম কুচি এবং পেস্তা বাদাম কুচি দিয়ে দিচ্ছি। এখানে চাইলে আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো বাদাম ব্যবহার করতে পারেন। এখন যে ক্রিমটা আমরা রেডি করে রেখেছিলাম সেটা দিয়ে দিব এবং স্প্যাচুলা দিয়ে সমানভাবে একটু ছড়িয়ে দিব। এবার কেকের দ্বিতীয় লেয়ারটা দিয়ে দিব এবং ঠিক একইভাবে মালাই দিয়ে দিব এবং বাদাম কুচি দিয়ে দিব। কেকটাকে দেখতে আরেকটু সুন্দর লাগার জন্য রোজ প্যাটেল দিয়ে দিব এবং গোল্ডেন লিপ দিয়ে দিব। এটা সম্পূর্ণই অপশনাল, আপনারা আপনাদের পছন্দ মতো ডেকোরেশনটা করে নেবেন।
আজ তাহলে এখানেই বিদায় নিচ্ছি। শীঘ্রই ফিরবো নতুন কোনো রান্নার রেসিপি নিয়ে। সেই পর্যন্ত লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে রেসিপি বাই আনাবিয়ার সঙ্গেই থাকবেন। নতুন ভিডিওর আপডেট পেতে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখবেন। দেখা হবে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।